ভাবতে পারেন বাংলাদেশেই একটি ভাষায় কথা বলতে পারেন মাত্র ৩ জন। ৭০ ঊর্ধ্ব এই ব্যক্তিদের মৃত্যু হলে ভাষাটিও হবে বিলুপ্ত। যমুনা টেলিভিশনকে জানান, জীবনের শেষ নিঃশ্বাস অবধি উচ্চারণ করবেন নিজস্ব শব্দ, বলবেন ভাষা। দুর্গম পাহাড়ে এই ভাষাকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ সহ নতুন প্রজন্মের মধ্যে ভাষাকে বাঁচিয়ে রাখতেই এ উদ্যোগ। বিলুপ্ত ও বিপন্নপ্রায় এমন ভাষার খোঁজ নিয়েছেন আহমেদ রেজা। ছবি তানভীর মিজানের। বান্দরবানের আলীকদমের ক্রাসিং পাড়া। স্বাভাবিকের তুলনায় দুর্গম, দূরবর্তী পাহাড়ি এই গ্রাম। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এই গ্রামে হারিয়ে যাওয়া এক ভাষার খোঁজে যমুনা টেলিভিশন। বন্ধুর পথ পেরুতে ৩ ধাপে ভ্রমণ করতে হয়। প্রথমে বান্দরবান সদর থেকে কিছুটা গাড়ির পথ, পরে নৌকায় প্রায় ২ ঘন্টার যাত্রা, এরপর পাহাড়ের গা বেয়ে ট্রেইল ট্রেকিং বা পায়ে হাঁটা। বৃষ্টির মধ্যে যখন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম ক্রাসিং পাড়ায়, তখন সন্ধ্যা। এখানেই বয়োবৃদ্ধ ৩ জন কথা বলছিলেন একটি ভাষায়, যার নাম রেংমিটচা। বিস্ময়কর হলেও সত্য, শুধু তারা ৩ জনই এই ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, যাদের মধ্যে ২ জন নারীর একই নাম কুনরাও ম্রো। একজনের বয়স ৬০, অপরজনের ৭৫। মাংপুং ম্রো হলেন পুরুষের নাম। বাস্তুচ্যুতি, সময়ের রদবদল আর পারিবারিক চর্চার অভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে পারেনি এই ভাষা। ফলে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি। Thui cầm là ngài cha, nói phải om khá là thui cha, tông pa tla peng nè là thui ở đợt nè, tụ cơ nè thui cọp ở đợt। একসময় যে ভাষায় মুখর ছিল পাহাড়ি জনপদ, আজ সেই ভাষাভাষী মানুষের সংখ্যা মাত্র ৩। তাদের কণ্ঠ থেমে গেলে চিরতরে থেমে যাবে ভাষার শ্বাস প্রশ্বাস। তবে ঠিক এখানেই নতুনভাবে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেংমিটচা ভাষা বাঁচিয়ে রাখতে দুর্গম পাহাড়ে নতুন প্রজন্মের জন্য তৈরি করেছে স্কুল, যেখানে শিক্ষার্থীদের সুবিধা প্রদান ও শিক্ষক যুক্ত করেছেন। পাহাড়ের ভাষাকে বাঁচিয়ে রাখতেই বাহিনীর এই উদ্যোগ। মায়ের ভাষা যদি হারায় যায়, কত দুনিয়া অনেক কষ্ট আছে। সেজন্য আমি নিজের প্ল্যান করে উদ্যোগ করে কষ্ট করে ওই যে আমি নিজে ঘরে এরকম বসা বা শিখায়। একটি ভাষার মৃত্যু হলে শুধু কিছু শব্দ হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জাতির স্মৃতি, ইতিহাস, পরিচয় আর পৃথিবীকে দেখার অনন্য দৃষ্টিভঙ্গি। রেংমিটচা একটি পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, যে ভাষাটি আজ প্রায় মৃতপ্রায়। আমার সামনের যে জনগোষ্ঠী দেখছেন, তারা কেবল এই ৩ জন এই ভাষাটি জানেন, আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শেখানোর প্রক্রিয়া চলছে। মূলত এই পুরো আয়োজনটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের তত্ত্বাবধানে পাহাড়ের আনাচে কানাচে যে মৃতপ্রায় ভাষাগুলো রয়েছে তা আবার পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, আলীকদম, বান্দরবান। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসব আমেজ। অনুষ্ঠান স্থলের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাজ রব। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন তারেক রহমান, তাই স্থানীয়দের প্রত্যাশাও একটু বেশি। আমরা যে অসুস্থ মানুষ, আমার স্বামী অসল, আমি অসল, চলাফেরা করতে পারি না, আমরা সয় সম্পদ নাই। আপনারা যদি আমরা এই যে দয়া করে দিয়ে দিতে, তো আমরা ফ্যামিলি লই আমরা সমানে চলতাম। অত্যন্ত আনন্দিত, কিশোরগঞ্জবাসী অত্যন্ত গর্বিত। ঈদের আনন্দের মতো লাগছে আমাদের কাছে।
রোববার সকালে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর মৎস্য সম্পদ সংরক্ষণ কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জনকে স্বর্ণপদক প্রদান করবেন। উদ্বোধন করবেন শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর। দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন তারা। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জবাসী বরণ করার জন্য। আমরা প্রত্যেকটা ভেন্যুতেই রাত দিন নেতাকর্মীদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ১৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প এলজিডির মাধ্যমে বাস্তবায়ন হবে। সেই প্রকল্পর যে কাজগুলো হবে সেগুলোরই ভিত্তিপ্রস্তর উন্মোচনের জন্যই বা উদ্বোধনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শোলাকিয়া মাঠে আসবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, ম্যাচটি কভার করতে ডারউইনে আছেন সহকর্মী হাসান আল মারুফ। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, তৃতীয় দিনের খেলা তো শুরু হয়েছে, এই মুহূর্তে কন্ডিশন কেমন দেখছেন? ম্যাচের এই পর্যায়ে হাতে আর ৩ উইকেট আছে, ২০০ রানের লিড কতটুকু সম্ভব বলে মনে হচ্ছে, জানাবেন আমাদের। একটা টেস্টে তৃতীয় দিন এই ধরনের উইকেটে সবচেয়ে ভালো উইকেট থাকে তৃতীয় দিনে ব্যাটিং করার জন্য। গতকালকেও আমরা বলছিলাম যে তৃতীয় দিনে উইকেটটা আরো ভালো হবে। তানজিদ হাসান তামিম তিনি গতকালকে যখন পোস্ট ম্যাচে এসেছিলেন তিনিও বলেছিলেন যে তৃতীয় দিনে বাংলাদেশ যত বেশি সময় ব্যাট করতে পারবে তত দলের জন্য ভালো, তত বোলারদের জন্য পরবর্তীতে কাজটা সহজ হবে। এখন পর্যন্ত দিনের শুরুতে একটা উইকেট হারিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ ফিরেছেন, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম আছেন। এই দুজন মিলে যদি জুটিটাকে ২০০-র কাছাকাছি একটা লিড যদি করতে পারে বাংলাদেশের জন্য অবশ্যই দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য কাজটা অনেক সহজ হবে। যত বেশি আসলে করা যায়, ১৭০-এর কাছাকাছি লিড অলরেডি বাংলাদেশের স্কোর বোর্ডে আছে। এখন যদি আরো ২০-৩০ রান যোগ করতে পারে অবশ্যই বাংলাদেশের জন্য একটা বাড়তি প্রাপ্তি থাকবে। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের উপর আরো বেশি চাপ প্রয়োগ করতে পারবে। আমার কাছে মনে হয় তৃতীয় দিনে আসলে এই টেস্টের ফলাফল কোন দিকে যাবে সেই আভাসটা পাওয়া যাবে। বাংলাদেশ যদি ১৮০ রানের কাছাকাছি একটা লিড নেয় বা ২০০-এর কাছাকাছি একটা লিড নেয়, পরবর্তীতে বোলাররা যদি শুরুতেই ২-১টা উইকেট ফেলে চাপে ফেলতে পারে অস্ট্রেলিয়াকে, আমার কাছে মনে হয় ডারউইন টেস্টে বাংলাদেশের জয়টা তখন সহজ হবে। তবে ডিপেন্ড করছে আসলে উইকেট যেহেতু ভালো হচ্ছে এখন, তৃতীয় দিনের উইকেটটা যদি এখন পর্যন্ত ব্যাটিং এর জন্য ভালো, অস্ট্রেলিয়া শুরুটা আসলে কেমন করে ব্যাট হাতে সেটা এখন দেখার বিষয়। তবে নিঃসন্দেহে বাংলাদেশ এখন পর্যন্ত ফেভারিট। বাংলাদেশ এখন পর্যন্ত ডারউইন টেস্টের ড্রাইভিং সিটে। এটা যদি ক্যারি করতে পারে, এখন পর্যন্ত দেখেন ২ দিন এবং তৃতীয় দিনের প্রথম সেশন চলছে, বাংলাদেশ প্রত্যেকটা সেশনে কিন্তু বাংলাদেশই জিতেছে। দেখার বিষয় তৃতীয় দিনের যে ৩টা সেশন আছে, বাংলাদেশ যদি এই ৩টা সেশনে জিততে পারে, নিজেদের করে নিতে পারে, আমার কাছে মনে হয় ডারউইন টেস্টে বাংলাদেশের অবিশ্বাস্য ইতিহাস গড়াটা রেজাল্ট আমরা অপেক্ষা করতেই পারি। মারুফ, আপনাকে ধন্যবাদ। অচিরেই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক ভাষণে এমনটা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। আবারও দাবি করেন গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ রয়েছে ওয়াশিংটনের হাতে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানি কর্মকর্তারা। টুইট করে বিমানবাহী রণতরী কিংবা ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মন্তব্য করেছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। জানান, কোনো হুমকিকেই ভয় পায় না ইরান। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ইরানকে সম্পূর্ণ পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এর মানে হলো আমরা সেখানে অবরোধ করে রেখেছি। আমরা না চাইলে কোনো জাহাজ এর ভেতর দিয়ে যেতে পারবে না। যা ছিল একসময় যুদ্ধের সরঞ্জাম, সেটাই এখন চড়ুই ভাতির ডেস্টিনেশন। সার্বিয়ার সাভা নদীতে খরায় জেগে ওঠা ধ্বংসপ্রাপ্ত শতবর্ষী জাহাজ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী খরায় নদ নদীর পানি কমতে থাকায় একে একে বেরিয়ে আসছে বিশ্বযুদ্ধের সময়ের জাহাজ সহ নানা ধ্বংসাবশেষ।
তবে পানির নিচে লুকিয়ে থাকা এই ইতিহাস যতটা রোমাঞ্চকর, ঝুঁকিও আছে ততটাই। নদীর বুকেই পিকনিক ভাবছেন কোনো দ্বীপে? না, সার্বিয়ার সাভা নদীর শুকিয়ে যাওয়া তলদেশ থেকে জেগে ওঠা এক জাহাজের ধ্বংসাবশেষে চলছে এই আয়োজন। ইউরোপের তীব্র তাপদাহ আর খরায় পানির স্তর নেমে গেছে বড় বড় নদী, এর মধ্যে রয়েছে সার্বিয়ার সাভা নদীও। তাতেই পানির নিচে থাকা শতবর্ষী জাহাজ এখন প্রায় পুরোটাই দৃশ্যমান। ঐতিহাসিক এই জাহাজ দেখতে কেউ বা পায়ে হেঁটে, আবার কেউ বা ছোট নৌকায় করে যাচ্ছে। প্রতি বছরই পানির স্তর কমলে জাহাজটির কিছুটা অংশ ভেসে উঠত, তবে এবারই প্রথম প্রায় পুরো জাহাজটি দৃশ্যমান। স্থানীয়দের কাছে এই জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে রয়েছে নানা লোককথা আর কিংবদন্তি। ছোটবেলায় আমরা ভাবতাম এই জাহাজে ভূত আছে, তাই ভয় পেতাম। জাহাজটির কাছাকাছি যাওয়ার সাহস হতো না। ধ্বংস হয়ে যাওয়া শতবর্ষী জাহাজটির নাম ভাগ। 1913 সালে বুদাপেস্টে নির্মিত হয় যুদ্ধজাহাজটি। প্রথম বিশ্বযুদ্ধের পর এর নাম বদলে রাখা হয় স্লোভেনাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাহাজটি নাৎসি বাহিনীর দখলে চলে যায়। 1944 সালে জাহাজটি দুবার ডুবে গেলেও পরে তা উদ্ধার করা হয়, তবে শেষ রক্ষা হয়নি যুদ্ধজাহাজটির। 1945 সালের এপ্রিলে একটি মাইনের আঘাতে জাহাজটি একেবারের মতো ডুবে যায়। তবে দৃশ্য যতটা রোমাঞ্চকর, ঝুঁকিও আছে সমান। এসব জাহাজের কোথাও কোথাও মিলছে অবিস্ফোরিত বোমা, এতে প্রাণহানির শঙ্কাও রয়ে গেছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।